সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মুসাম্মত আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য সম্মান চতুর্থ বর্ষের পড়াবো এনভায়রনমেন্টাল অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স। আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি ERE, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ অর্থনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যা পড়াবো এটি আছে হলো পঞ্চম অধ্যায়ে। এটি আজকের চ্যাপ্টারটি, পঞ্চম অধ্যায়ের চ্যাপ্টারটি হচ্ছে ন্যাচারাল রিসোর্স সম্পর্কে। এটি হচ্ছে একটি এই কোর্সের কোর টপিক, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আমি আজকে সেই টপিকটি আমরা আজকে পড়ব। শিক্ষার্থীবৃন্দ, এর মাধ্যমে আমি আজকে থেকে শুরু করছি সম্মান চতুর্থ বর্ষের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা জেনে নিই যে আমি আজকে কি পড়াবো তোমাদেরকে। আমাদের পাঠ্যসূচি আমি আজকে প্রথমেই পড়াবো যে ন্যাচারাল রিসোর্স কী, তারপরে ন্যাচারাল রিসোর্সের প্রকারভেদ, ন্যাচারাল রিসোর্সের প্রকারভেদের মধ্যে পার্থক্য, পারস্পরিক পার্থক্য বা তুলনা। তারপরে আমরা পড়ব যে নন রিনিউয়েবল রিসোর্সের এক্সট্রাকশন কিভাবে নির্ধারণ হবে, কাম্য আহরণের হার কিভাবে নির্ধারণ হবে সেটি শিখব। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রথমেই যাচ্ছি যে ন্যাচারাল রিসোর্স কি, হোয়াট ইজ ন্যাচারাল রিসোর্স। এই কোর্সটির আজকে যে অধ্যায়টি পড়াচ্ছি এখানে আমি ইংলিশের কিছু টার্ম আমরা ব্যবহার করেছি, আবার সেগুলোর পাশাপাশি আমি বাংলাও বলার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জানবো হচ্ছে কি ন্যাচারাল রিসোর্স কি, হোয়াট ইজ ন্যাচারাল রিসোর্স। ন্যাচারাল রিসোর্স হচ্ছে কি, যে যেটি মানুষ, যে সম্পদ মানুষ তৈরি করে না, আমরা সেই সম্পদ আমরা কোথা থেকে পাবো? সেই সম্পদ পাবো আমরা প্রকৃতি থেকে, প্রকৃতির তৈরি এই সম্পদ। এবং এই প্রকৃতির তৈরি সম্পদ মানুষ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য এই সম্পদগুলো ব্যবহার করে থাকে। তো আমরা এখানে আমি একটা ইংলিশের একটি সংজ্ঞা লিখেছি, হোয়াট ইজ ন্যাচারাল রিসোর্স। এ ন্যাচারাল রিসোর্স ইজ এ সামথিং ফাউন্ড ইন নেচার। তার মানে কি, ন্যাচারাল রিসোর্স কোথায় পাওয়া যাবে? নেচার থেকে পাওয়া যাবে, প্রকৃতি থেকে পাওয়া যাবে, যা পিপল ক্যান ইউজ টু মিট, পিপল ব্যবহার করতে পারে, জনগণ ব্যবহার করতে পারে, মিট দেয়ার নিডস, তাদের প্রয়োজন, জনগণ তাদের প্রয়োজন মেটানোর জন্য এই ন্যাচারাল রিসোর্স ব্যবহার করবে। তো এই ন্যাচারাল রিসোর্সকে ব্যবহার করে মানুষ আবার বিভিন্ন ধরনের বস্তু বা যে নতুন নতুন উপযোগ যোগ করে নতুন নতুন দ্রব্যাদি বা সেবা উৎপাদন করতে পারে। সেটিকে বলা হয় কি মানুষ সৃষ্ট মূলধন বা মানব সৃষ্ট মূলধন। আর এই প্রকৃতি থেকে আমরা যে প্রাকৃতিক সম্পদ যে আমরা ব্যবহার করে আমরা যে উৎপাদনকে যে কাজে লাগাবো, বিভিন্ন কিছু যে আমরা উৎপাদন করব, সেটিকে বলা হয় কি প্রাকৃতিক মূলধন। এটি আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, আমি জাস্ট সেটা একটু রিভাইজ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ দুই ধরনের হতে পারে এটির অনুযায়ী, পুনরুৎপাদন ক্ষমতা অনুযায়ী। পুনরুৎপাদন ক্ষমতা অনুযায়ী ন্যাচারাল রিসোর্স দুই ধরনের। একটি হচ্ছে কি, বাংলায় যদি বলি অনবায়নযোগ্য সম্পদ এবং নবায়নযোগ্য সম্পদ, আর ইংলিশে এটাকে বলা হয় কি নন রিনিউয়েবল রিসোর্সেস এবং রিনিউয়েবল রিসোর্সেস। নন রিনিউয়েবল মানে কি, যে পুনরুৎপাদন, যে নবায়ন, যে নন রিনিউয়েবল রিসোর্সেস তার মানে আমরা কি, যে সম্পদ, যে প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে যে পুনরুৎপাদনের ক্ষমতা নেই, অর্থাৎ এই স্টক, এই যে প্রাকৃতিক সম্পদগুলোর স্টক বা মজুদ সীমিত, ফাইনেট, তাকে বলা হবে কি নন রিনিউয়েবল রিসোর্স। এই সম্পদগুলোকে
আর আমরা বাড়াতে পারবো না, যে এই স্টক যতটুকু আছে সেটুকুই আমরা কনজিউম করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যাচ্ছি যে এই নন রিনিউয়েবল রিসোর্সের আবার দুই ধরনের টাইপ আছে। একটা হলো যে এই স্টক কনজিউম এই দ্যাটস আর নন রিনিউয়েবল রিসোর্সেস কি কনজিউম হোয়েন ইউজড, আমরা যখন মানুষ যখন কনজিউম করবে তখন এটি ব্যবহার হবে, আর না হয় এটি স্টক আকারে পড়ে থাকবে, স্টকে মজুদ থাকবে। এটি হলো একটি ধরন নন রিনিউয়েবল রিসোর্সের। আরেকটি নন রিনিউয়েবল রিসোর্সের ধরন হচ্ছে এক্সস্টেড বাই ওভার ইউজ। এক্সস্টেড বাই ওভার ইউজ অর্থাৎ আমরা যখন মানুষ ওই স্টক অতিরিক্ত ব্যবহার করবে, এই রিসোর্সগুলোকে অতিরিক্ত ব্যবহার করবে, তখন কি হয়ে যাবে, এই রিসোর্স নিঃশেষ হয়ে যাবে, এই রিসোর্সকে আর আমরা ফিরে পাবো না। এবং এই যে দুই ধরন নন রিনিউয়েবল রিসোর্সের, এটি আবার আমরা যদি রিনিউয়েবল রিসোর্সের সংজ্ঞায় যাই তাহলে আমরা কি বলতে পারি, যে রিনিউয়েবল রিসোর্স হচ্ছে যে সকল প্রাকৃতিক সম্পদগুলো কি কতগুলো সম্পদ আছে যে আমরা মানে পুনরুৎপাদনের সুযোগ আছে, অথবা কোনো কোনো প্রাকৃতিক সম্পদ আছে যে অ্যাভেলেবল সবসময় পাওয়া যায়, এদের স্টক আনলিমিটেড, ইনফাইনিট, সেই রিসোর্সকে বলা হবে কি নন মানে রিনিউয়েবল রিসোর্স, আর বাংলায় বলা হয় নবায়নযোগ্য সম্পদ। তাহলে এই রিনিউয়েবল রিসোর্স বা পুনরুৎপাদনযোগ্য বা নবায়নযোগ্য রিসোর্স দুইটি টাইপ আছে। একটা হলো অলওয়েজ অ্যাভেলেবল, এক ধরনের এই রিনিউয়েবল রিসোর্স এক ধরনের আছে, কিছু টাইপ কিছু কিছু রিসোর্স আছে অলওয়েজ অ্যাভেলেবল, মানে সবসময় এটা পাওয়া যাবে, আর স্টক ইনফাইনিট। এবং আবার কিছু কিছু রিসোর্স আছে যে এই রিসোর্সগুলো কি রিসাইকেলড করা যায়, পুনঃ উৎপাদন করা যায়, মানে একবার উৎপাদিত হয়ে ব্যবহার করার পরে সেই ব্যবহৃত রিসোর্স থেকে আবার এটাকে পুনরায় রিসাইকেল করে আবার ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেগুলো অলওয়েজ অ্যাভেলেবল বা সবসময় পাওয়া যায় এই রিসোর্সগুলো। রিনিউয়েবল রিসোর্স কোনগুলো, যে উইন্ড, যেমন আমরা ধরি যে বাতাস, তারপরে পানি, সাগর মহাসাগর নদীর পানি সেটি হতে পারে, তারপরে হতে পারে যে সানলাইট, সূর্যের আলো, এগুলোর স্টক হচ্ছে ইনফাইনিট অ্যান্ড অ্যাভেলেবল। এগুলোর রিসোর্স এগুলোর অ্যাভেলেবল বলে কি করা, মানে যোগান অসীম বলে এই রিসোর্সগুলোকে আমাদেরকে কিনতে হয় না, দাম পরিশোধ করতে হয় না। কিন্তু আবার এই রিসোর্সগুলো আবার কখনো কখনো আমাদের কিনতেও হতে পারে, যখন আমাদের এই রিসোর্সগুলোর যোগান যখন আবার সীমিত হয়ে পড়ে। যেমন আমরা পানি যখন এমনিতে সাগরের পানি বা মহাসাগরের পানি, নদীর পানি আমাদের মানে সচরাচর কিনতে হয় না, কিন্তু সেই পানি যদি আমরা খাওয়ার উপযোগী করে মানে বোতলজাত করি বা প্রক্রিয়াজাত করি, তখন সেই পানি আমাদের কিনতে হয়। তো এটি হলো আসলে আমাদের ব্যবহারের উপর নির্ভর করবে যে এটি অ্যাভেলেবল নাকি অ্যাভেলেবল না। রিনিউয়েবল রিসোর্সে তাহলে আমরা আরেকটি পড়েছি কি, যে ক্যান বি রিসাইকেল, মানে এই একই সম্পদ যে এর স্টক ইনফাইনিট বা স্টক ইনফাইনিট এই অর্থে যে স্টক সীমিত হলেও এই একই সম্পদকে যখন বারবার ব্যবহার করা যাবে, মানে এর শেপ চেঞ্জ করলে সে অন্য কাজে ব্যবহার করা যাবে, তখন কিন্তু এই স্টকটা সে আনলিমিটেডের মতোই কাজ করে। যেমন মেটাল বা গোল্ড বা অন্য কোনো আমরা যদি করি যে আয়রন, তো এই মেটালগুলোকে কি করা যায়, যে এক থেকে এক শেপ থেকে মানুষ তার প্রয়োজন অনুযায়ী অন্য আকৃতিতে রূপান্তর করতে পারে। তাহলে এগুলোর স্টক সীমিত হলেও এগুলো এই যে বারবার রিসাইকেল করে যে আমরা ব্যবহার করতে পারি, সেই জন্য এগুলো শেষ হয় না, এগুলোর স্টক শেষ হয় না, মানুষ তার প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারে, কাজে লাগাতে পারে। সেই জন্য এই মেটাল যা রিসাইকেল করা যায় এরকম রিসোর্সগুলো রিনিউয়েবল রিসোর্সের আওতায় পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা তাহলে এই পরীক্ষায় আমাদের খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে পরীক্ষার জন্য, সেটা হলো কি নন রিনিউয়েবল অ্যান্ড রিনিউয়েবল রিসোর্সের মধ্যে ডিফারেন্স।
হোয়াটস আর দ্য ডিফারেন্সেস বিটুইন নন রিনিউয়েবল অ্যান্ড রিনিউয়েবল রিসোর্সেস। তাহলে আমরা এটাকে আমরা কিভাবে উপস্থাপন করব? আমরা যখন কোনো পার্থক্য করতে যাব তখন প্রথম হলো সংজ্ঞাগত পার্থক্য আমরা দিতে পারি। সংজ্ঞাগত পার্থক্যটা আমি আলটিমেটলি বলেছি, এবং তারপরে আসছে যে আমি প্রকারভেদ বলেছি, মানে টাইপসের প্রকারভেদগত পার্থক্য সেটিও আমরা বলেছি। তারপরে আসি যে আমরা যে এগুলোর আরও অন্যান্য দিকের পার্থক্য, যেমন যে এটার স্টকের বেসিসে এটাকে যদি নন রিনিউয়েবল রিসোর্স কি সীমিত, ফাইনেট বা স্টক ফাইনেট, আর এটা হলো স্টক হলো ইনফাইনেট, স্টক হলো অসীম মজুদ রিনিউয়েবল রিসোর্সের। তারপরে আছে যে নিড টু মেনটেন অ্যাডজাস্টেড রেট। নিড টু মেনটেন অ্যাডজাস্টেড রেট মানে কি, যে এই নন রিনিউয়েবল রিসোর্সকে আমরা যদি চাই যে এর স্টক আমরা বেশি দিন ব্যবহার করব, এই রিসোর্সের স্টক আমাদের যেন শেষ না হয়ে যায়, নিঃশেষ হয়ে না যায়, সেই জন্য এটাকে আমরা কতটুকু এক্সট্রাকশন করব, কতটুকু উত্তোলন করব, সেই উত্তোলনের হারকে আমাদের কি করতে হবে, নির্ধারণ করতে হবে। এবং উত্তোলনের হার যদি কম হয় তাহলে এই নন রিনিউয়েবল রিসোর্সটি আমরা কি করতে পারবো, বেশি দিন ব্যবহার করতে পারবো। যেমন আমাদের বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস আছে, সেই গ্যাসের পরিমাণ যেটুকু স্টক আছে সেই স্টকটি হচ্ছে সীমিত, কিন্তু এই স্টক থেকে আমরা যতটুকু উত্তোলন করব, উত্তোলনের উপর নির্ভর করবে যে এই রিসোর্সটি আমরা কতদিন ব্যবহার করতে পারবো। যদি আমরা এখন এই প্রাকৃতিক গ্যাসের আমরা বহুবিধ ব্যবহার শুরু করেছি, যে ফুয়েল হিসেবে ব্যবহার করছি, রান্নার কাজে ব্যবহার করছি, মানে ফার্টিলাইজার ইউরিয়া সার কারখানায় ব্যবহার করছি, বিদ্যুৎ তৈরির মানে বিদ্যুৎ উৎপাদন কারখানায় ব্যবহার করছি, বা বিভিন্ন রকমের পাওয়ার বা জ্বালানি হিসেবে ব্যবহার করছি, তাহলে এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্রাকৃতিক গ্যাসের মজুদ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আর আমরা যদি এই বহুবিধ ব্যবহারকে মানে আমরা কী হারে ব্যবহার করব, সেই ব্যবহারের রেটটাকে তাহলে আমাদের কি করতে হবে, মেনটেন করতে হবে। যদি করি তাহলে আমরা বর্তমান প্রজন্ম যতটুকু ব্যবহার করতে পারবো, আমাদের পরবর্তী জেনারেশন ঠিক একই রকম ব্যবহার করতে পারবে। এটার মধ্যে ইকুয়ালিটি থাকতে হবে। এই বিষয়টি আমরা আরও আসলে পরবর্তীতে পড়ব, কিন্তু এখানে আমরা এই কথাটা দিয়ে কী বোঝাতে চেয়েছি আমি সেটি বললাম, যে নিড টু মেনটেন অ্যাডজাস্টেড রেট, যে আমরা কী হারে নিঃশেষ করব সেই রেটটি আমাদের মেনটেন করতে হবে, তাহলে আমরা এই নন রিনিউয়েবল রিসোর্স বেশি দিন ব্যবহার করতে পারবো, স্টকটি মানে তাড়াতাড়ি ফুরিয়ে যাবে না। তারপরে হচ্ছে যে আমরা রিনিউয়েবল রিসোর্সের ক্ষেত্রে কি বলেছি, নিড টু মেনটেন রিজেনারেশন রেট। এখানে বলেছি অ্যাডজাস্টেড রেট মেনটেন করতে হবে, আর এখানে রিনিউয়েবল রিসোর্সের ক্ষেত্রে বললাম যে মেনটেন রিজেনারেশন রেট। কারণ কি, রিনিউয়েবল রিসোর্সের ক্ষেত্রে হচ্ছে যে আমরা কি বলেছি, সম্পদ পুনরুৎপাদনের সুযোগ পাবে যদি আমরা কি শর্ত মেনে ব্যবহার করি। এখানে রিজেনারেশন রেট একটি সম্পদের মানে রিনিউয়েবল রিসোর্সের যে রিজেনারেশন রেট কত বছর পর পর, নির্দিষ্ট সময় পর পর এই অনেক সম্পদের রিজেনারেশন হয়, সেই নির্দিষ্ট সময় দিতে হবে যদি আমরা এই রিনিউয়েবল রিসোর্স ব্যবহার করতে চাই। যেমন আমরা যদি একটি বন ফরেস্টকে আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে প্রত্যেক 20 বছর বা 15 বছর পর পর যদি আমরা ফরেস্ট থেকে কাঠ সংগ্রহ করি, তাহলে কিন্তু আমাদের ফরেস্টটি আজীবন আমরা ব্যবহার করতে পারবো। আমরা যেমন ব্যবহার করতে পারবো, আমাদের পরবর্তী জেনারেশন সেরকম ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা যদি এই একটি ফরেস্ট আমরা প্রাকৃতিক বনকে আমরা যদি একবারে কেটে ধ্বংস করে ফেলি, তাকে যদি 15 বছর বা 20 বছর সময় না দেই, হারভেস্টিং কাঠ কাটার সময় এই সময়টুকু না দেয়, তাহলে আর সে পুনরুৎপাদন হতে পারবে না, তাহলে সে কি হয়ে যাবে, সে আর নবায়নযোগ্য সম্পদ থাকবে না। সেই জন্য এখানে বলা হয়েছে কি, এই রিনিউয়েবল রিসোর্সের ক্ষেত্রে নিড টু মেনটেন রিজেনারেশন রেট, মানে পুনরুৎপাদনের হারকে মেনটেন করতে হবে, যে আমরা কি হারে যে পুনরুৎপাদন যে হবে সে সময়টা আমাদের মেনটেন করতে হবে। তারপরে আছে যে এখানে এই নন রিনিউয়েবল রিসোর্সের রিজেনারেশন রেট হচ্ছে 0।
মানে পুনরুৎপাদনের হার নন রিনিউয়েবল রিসোর্সের নাই, শূন্য। কারণ কি, এটা যতটুকু স্টক আছে, মজুত আছে, সেই মজুতটুকু থেকে আমরা যা উত্তোলন করব সেটুকুই শেষ হয়ে গেল। এই জন্য এটার পুনরুৎপাদন হওয়ার একেবারেই সুযোগ নেই। কোনটির? এই আমাদের নন রিনিউয়েবল রিসোর্সের। এবং রিনিউয়েবল রিসোর্সের কিন্তু রিজেনারেশন রেট আছে। সেটি হচ্ছে কি, রিজেনারেশন রেট হচ্ছে পজিটিভ, কিন্তু এই ক্ষেত্রে শর্ত হচ্ছে কি, আমাকে রিজেনারেট হওয়ার মানে পুনরুৎপাদন হওয়ার রিনিউয়েবল রিসোর্সের পুনরুৎপাদন হওয়ার একটি সুযোগ দিতে হবে, একটা সময় দিতে হবে। যেমন আমরা যদি মাছের কথা বলি, যে আমরা একটি জলাশয়ে মাছ আছে, সেই মাছ যদি আমরা একবারে জাল দিয়ে ছেঁকে আমরা ছোট বড় সব মাছ ধরে ফেলি, তাহলে কি হয়ে যাবে, একেবারেই পুকুরটি বা জলাশয়টি মাছ শূন্য হয়ে যাবে। আর যদি আমরা কি করি, যে প্রথমে বড় মাছগুলো ধরি, তারপর 6 মাস বা 1 বছর পরে এই বাকি ছোট মাছগুলোকে বড় হওয়ার সুযোগ দেই, এইভাবে যদি আমরা 1 বছর পর পর মাছ ধরি, তাহলে কি হবে, আমরা সবসময়ই আমরা মাছ ধরতে পারবো। তাহলে কি, এই রিজেনারেশন রেট হচ্ছে পজিটিভ কিসের ক্ষেত্রে? রিনিউয়েবল রিসোর্সের ক্ষেত্রে। কিন্তু এটিকে কি করতে হবে, শর্ত হচ্ছে কি, সময় দিতে হবে। তারপরে এই যে নন রিনিউয়েবল রিসোর্সকে আমরা কি, এই স্টক নিঃশেষ হওয়ার উপর ভিত্তি করে এটির আরেকটি নাম হচ্ছে কি, এক্সিস্টেবল রিসোর্সেস। অর্থাৎ যেহেতু স্টক সীমিত নন রিনিউয়েবল রিসোর্সের, সেহেতু এই রিসোর্স একসময় শেষ হয়ে যাবে। সেই শেষ হয়ে যায় বলে এটিকে কি বলা হয়, নিঃশেষ প্রাকৃতিক সম্পদ বাংলায়, আর ইংলিশে বলা হয় এক্সিস্টেবল রিসোর্সেস। এইগুলো কি উদাহরণ কি, অয়েল গ্যাস, মানে তেল, গ্যাস, কয়লা, এইসব হচ্ছে এক্সিস্টেবল রিসোর্সেস। এবং রিনিউয়েবল রিসোর্সকে কি বলা হয়, নন এক্সিস্টেবল রিসোর্সেস, অর্থাৎ অনিশেষ সম্পদ। এই সম্পদগুলো রিনিউয়েবল রিসোর্স সম্পদগুলো শেষ হবে না। মানে এটাকে আমরা তাহলে এর উদাহরণ কি হতে পারে, যেমন সানলাইটের কথা বলেছি আমরা, ফ্রি এয়ার বা উইন্ডের কথা বলেছি, ওয়াটারের কথা বলেছি। এইগুলো হচ্ছে আমাদের নন এক্সিস্টেবল রিসোর্স বা রিনিউয়েবল রিসোর্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা আসলে এই যে এখানে বললাম যে রিজেনারেশন রেট হচ্ছে শূন্য, কার? নন রিনিউয়েবল রিসোর্সের। তাহলে এর যে পুনরুৎপাদন ক্ষমতা, যে পুনরুৎপাদন হার যে শূন্য, তাহলে আমরা যদি এই নন রিনিউয়েবল রিসোর্সগুলো আমাদের কাছে কিন্তু অনেক ভ্যালুয়েবল, এই অনেক দামি সম্পদ, এবং একটি স্টক শেষ হয়ে গেলে এই স্টকটিকে মজুদ আর আমরা পাবো না, সম্পদ ব্যবহার করতে পারবো না। সেই জন্য এটাকে কি করতে হবে, এটাকে আমরা বলেছি আমি নিড টু মেনটেন অ্যাডজাস্টেড রেট। এই মানে আমরা কতটুকু হারে নিঃশেষ করব সেই রেটটি নির্ধারণ করতে হবে, কতটুকু হারে আমরা এটিকে উত্তোলন করব সেই উত্তোলনের পরিমাণ নির্ধারণ করতে হবে। তাহলে আমরা কয়েক জেনারেশন ধরে এই নন রিনিউয়েবল রিসোর্স ব্যবহার করতে পারবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি পড়াবো হচ্ছে কি, যে নন রিনিউয়েবল রিসোর্সের কাম্য আহরণের হার কি হবে, টাইম পাথ কি হবে, সেইটি আমরা দেখব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদেরকে দেখাবো যে নন রিনিউয়েবল রিসোর্সের আমরা এক্সট্রাকশন কস্ট বা মানে অপটিমাম এক্সট্রাকশন রেট কোথায় নির্ধারণ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি যে এইটাকে বলে কি, কাম্য আহরণের তৃতীয় শর্ত, যে অপটিমাম রেট অফ এক্সট্রাকশন অফ স্ট্যাটিক কন্ডিশন। এখানে স্ট্যাটিক কন্ডিশনে আমাদের তৃতীয় শর্তে হলো যে আমরা জানি যে এই নন রিনিউয়েবল রিসোর্স কি, রিজেনারেশন রেট 0, আমরা সেটা আগেও পড়লাম, কিন্তু এক্সট্রাকশন রেট অর্থাৎ উত্তোলনের হার হচ্ছে পজিটিভ। কারণ আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে সেটি তো আমরা অবশ্যই উত্তোলন করব, এবং মানে সেই রেটটি অবশ্যই পজিটিভ হবে, কিছু না কিছু উত্তোলন করব। তো সেই রেটটি যদি পজিটিভ হয়, তা এটি এক সময়ে অবশ্যই নিঃশেষ হয়ে যাবে। তাহলে রিজেনারেশন রেট শূন্য একদিকে, অন্যদিকে হচ্ছে এক্সট্রাকশন রেট পজিটিভ, তাহলে সম্পদটি আমরা কি করব, এক সময় নিঃশেষ হয়ে যাবে। কারণ কি, যে আমাদের এই সম্পদটি পুনরুৎপাদন হওয়ার সুযোগ নাই,
একদিকে, আবার অন্যদিকে আমরা এই সম্পদটি মানে এই মানে নন রিনিউয়েবল রিসোর্স আমরা কি করছি, উত্তোলন করে আমরা ব্যবহার করব। সেই জন্য এক্সট্রাকশন কস্ট রেট অফ এক্সট্রাকশন কস্ট কী হবে, পজিটিভ হবে। এই সম্পদটি একসময় শেষ হয়ে যাবে, তাহলে এই সম্পদটির এক্সট্রাকশন রেট কোথায় নির্ধারণ হবে, এবং অথবা অপটিমাম এক্সট্রাকশন পাথ কোথায় হবে, কোনটি হবে, সেটি আমাদেরকে নির্ধারণ করতে হবে। সেই জন্য তাহলে আমরা কি আজকে এখন পড়ব কি, হোয়াট ইজ দ্য রেট অফ এক্সট্রাকশন অর অপটিমাম, হোয়াট ইজ দ্য রেট অফ অপটিমাম এক্সট্রাকশন, হোয়াট ইজ দ্য অপটিমাম এক্সট্রাকশন পাথ, এটি আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এখানে বলে রাখি যে মানুষের সৃষ্ট যে দ্রব্য আছে বা সাধারণ দ্রব্য, যেগুলোকে আমরা নর্মাল গুডস বলি, সেই নর্মাল গুডসের ক্ষেত্রে বা মানুষের তৈরি দ্রব্যাদির ক্ষেত্রে আমরা জানি যে ভারসাম্য শর্ত হচ্ছে কি, পি ইকুয়াল এমসি, অর্থাৎ প্রাইস সমান হবে কি মার্জিনাল কস্ট, মার্জিনাল কস্টের সমান হচ্ছে প্রাইস, এটি হচ্ছে আমাদের ভারসাম্য শর্ত। মার্জিনাল কস্ট মানে কি, প্রত্যেক এককের প্রত্যেক একক উৎপাদন বাড়ানোর জন্য যে পরিমাণ খরচ হবে সেটি হচ্ছে মার্জিনাল কস্ট। আর এই ক্ষেত্রে আমরা যেহেতু অনবায়নযোগ্য সম্পদ পড়ছি, অনবায়নযোগ্য সম্পদে আমাদের কি আছে, অনবায়নযোগ্য সম্পদের রিজেনারেশন রেট 0 এবং এক্সট্রাকশন কস্ট পজিটিভ, সেই হেতু অনবায়নযোগ্য সম্পদের বা নন রিনিউয়েবল রিসোর্সের এক্সট্রাকশন কস্ট প্লাস এক্সট্রাকশন কস্টও থাকবে, মানে এটার উত্তোলন খরচও থাকবে এবং এর সুযোগ ব্যয়ও আমাদের হিসাব করতে হবে। অপরচুনিটি কস্টটা কি এখানে নন রিনিউয়েবল রিসোর্সের, যে আমরা যদি এই নন রিনিউয়েবল রিসোর্স স্টক যে পরিমাণ আছে, মজুদ যে পরিমাণ আছে, সেটি যদি বর্তমানে ব্যবহার না করে ভবিষ্যতের জন্য রেখে দেই, তাহলে এই যে ভবিষ্যতের জন্য রেখে দিলাম, সেই ভবিষ্যতে এর দাম কত হবে, সেটি হচ্ছে বর্তমান সময়ের অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। তার মানে বর্তমান সময়ে ব্যবহার না করে ভবিষ্যতের জন্য সম্পদের মজুদ যতটুকু রেখে দিলাম, এবং এই ভবিষ্যতে যে সময়টাতে এর দাম কত হবে, সেই যে দামটিকে আমরা কি করব, এই বর্তমান সময়ের সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, এটিকেও হিসাব করতে হবে অনবায়নযোগ্য সম্পদের ক্ষেত্রে। আর এক্সট্রাকশন কস্ট মানে হচ্ছে কি উত্তোলন খরচ, যে প্রত্যেক একক উত্তোলনের পরিমাণ বাড়ালে মজুদ থেকে, নন রিনিউয়েবল রিসোর্সের মজুদ থেকে প্রত্যেক ইউনিটের প্রত্যেক এককের উত্তোলন যদি বাড়ানো হয়, তাহলে যে পরিমাণ উত্তোলন খরচ হবে সেটাকে বলা হয় এক্সট্রাকশন কস্ট বা মার্জিনাল এক্সট্রাকশন কস্ট, প্রান্তিক উত্তোলন খরচ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এইখানে অনবায়নযোগ্য সম্পদের ক্ষেত্রে সাধারণ দ্রব্যের মতো ভারসাম্য শর্ত পি ইকুয়াল এমসি হবে না। এখানে কি করতে হবে, আমাদের সমন্বিত মার্জিনাল কস্ট আমাদের নির্ধারণ করতে হবে। কিসের জায়গায়, এমসির জায়গায়। এমসির জায়গায় আমাদের মানে আমরা কি করব, এএমসি নির্ধারণ করতে হবে। সমন্বিত মার্জিনাল কস্ট সমান কি হবে, আমাদের এমসি প্লাস ইউসি। এমসি হচ্ছে কি মার্জিনাল এক্সট্রাকশন কস্ট প্লাস হচ্ছে ইউসি হচ্ছে ইউজার কস্ট। অর্থাৎ ভবিষ্যতে আমরা যে সময়ে এই নন রিনিউয়েবল রিসোর্সটি উত্তোলন করব, সেই সময়ে প্রত্যেক এককের দাম কত, আর বর্তমানে প্রত্যেক এককের যে দাম পেতাম আমরা 5 বছর পরে বা 10 বছর পরে, আর বর্তমানে তার সেটি হচ্ছে কি মার্জিনাল ইউজার কস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি ধরো তোমাদের একটি আমি উদাহরণের সাহায্যে বোঝাতে যাই, তাহলে আমরা মনে করছি যে এখন আমরা প্রাকৃতিক গ্যাস মানে 50 একক আমরা ভবিষ্যৎ আমাদের পরবর্তী জেনারেশনের জন্য 20 বছর পরে ব্যবহার করার জন্য আমরা 25,000 ট্রিলিয়ন ঘনফুট আমরা রেখে দিলাম। তাহলে এই 25,000 ট্রিলিয়ন ঘনফুট আমরা 20 বছর পরে এর দাম কত হবে, সেই দামটি আমরা হবে কি, সেই ভ্যালুটি হবে আমাদের বর্তমান সময়ের ইউজার কস্ট বা সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট। কারণ এই সুযোগ ব্যয়টি আমরা কি করছি, হাতছাড়া করছি, এই সুযোগটি আমরা হাতছাড়া করছি।
বর্তমানে ব্যবহার না করে ভবিষ্যতে ব্যবহারের জন্য আমরা রেখে দিচ্ছি। তাহলে আমাদের অগমেন্ট মার্জিনাল কস্ট সমান কি হবে? আমাদের কাম্য শর্তটি হবে কি? এই অগমেন্ট মার্জিনাল কস্ট সমান হলো এমসি সমান হলো কি ইউসি। এমসি দিয়ে কি হয়? মার্জিনাল এক্সট্রাকশন কস্ট, আর ইউসি দিয়ে হলো ইউজার কস্ট। তাহলে আমাদের এই কাম্য শর্তটি কি হবে? পি ইকুয়াল এ এমসি, আর এ এমসি সমান আমরা কি শিখলাম? এমসি প্লাস ইউসি। তার মানে কি আমাদের এই নন রিনিউয়েবল রিসোর্সের আমাদের মানে কাম্য আহরণের স্থিতীয় শর্তটি কোনটি হবে, বা অপটিমাম এক্সট্রাকশন পাথ এর সমীকরণ কি হবে? পি ইকুয়াল এএমসি ইকুয়াল এমসি প্লাস ইউসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে কাম্য শর্ত আমরা যেটি পেলাম, এই ইকুয়েশনটিকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে আমরা কি তাহলে আমরা এইরকমভাবে দেখাতে পারি। এই যে আমি চিত্রটি এঁকেছি, আমরা ধরে নিচ্ছি যে এক্স হচ্ছে একটি নন রিনিউয়েবল রিসোর্স। এই এক্স রিসোর্সের কোয়ান্টিটিকে দেখানো হয়েছে, পরিমাণকে, এক্সট্রাকশনের পরিমাণকে দেখানো হয়েছে, উত্তোলনের পরিমাণকে দেখানো হয়েছে ভূমি অক্ষে, এবং লম্ব অক্ষে দেখানো হয়েছে এর দামকে। তাহলে আমরা এই কোয়ান্টিটির সাথে দামের যদি বিপরীত সম্পর্ক দেখাই তাহলে আমরা এর একটি চাহিদা অপেক্ষক পাই। কার চাহিদা অপেক্ষক? এই এক্স নন রিনিউয়েবল রিসোর্সের চাহিদা অপেক্ষক। সেটি কি? পি ইকুয়াল পিএক্স। এই পি ইকুয়াল পিএক্স চাহিদা অপেক্ষকটিকে আমরা রেখাচিত্রে রূপ দিলে তাহলে আমরা কি পাবো? ডান দিকে নিম্নগামী একটি রেখা পাবো, যেটিকে এখানে আমি দেখিয়েছি। এটি হলো চাহিদা অপেক্ষক পি ইকুয়াল পিএক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি শুধুমাত্র এই সাধারণ দ্রব্যের মতো এমসিকে কাউন্ট করা হতো, যে শুধুমাত্র এমসিকে কাউন্ট করা হতো, তাহলে কি হতো? যে এই এমসি রেখাটি এখানে কি ভূমি অক্ষের সমান্তরাল দেখানো হয়েছে, কারণ উত্তোলনের পরিমাণ বাড়লেও এমসিকে স্থির দেখানো হয়েছে। তাহলে আমরা উত্তোলন করতে পারতাম কতটুকু? এক্স নন রিনিউয়েবল রিসোর্সটি ও এক্স টু, এটুকু ও এক্স টু। কিন্তু এখন আমরা এখানে কি করতে হবে? আমাদের নন রিনিউয়েবল রিসোর্সের ক্ষেত্রে আমাদের দুই ধরনের দুই ধরনের কস্টকে বিবেচনা করতে হবে। একটা হলো মার্জিনাল এক্সটার্নাল কস্ট, এক্সট্রাকশন কস্ট এমসি, আর একটা হলো ইউজার কস্ট। তাহলে এই এমসিটাকে আমরা ধরে নিচ্ছি যে মার্জিনাল এক্সট্রাকশন কস্ট। এই মার্জিনাল এক্সট্রাকশন কস্টকে এমসির সাথে যখন আমরা ইউজার কস্টকে যোগ করব, তার মানে এই ইউজার কস্ট হলো আমাদের এই পরিমাণ। এখানে আমি যদি বি বিন্দু দেই, এবি পরিমাণ যদি আমাদের ইউজার কস্ট হয়, এই এবি পরিমাণ যদি আমাদের ইউজার কস্ট হয়, তাহলে আমাদের এমসি রেখাটি কোথায় হবে? এই যে এমসি রেখার মানে মার্জিনাল এক্সট্রাকশন কস্ট রেখার সমান্তরাল হয়ে আরও উপরের দিকে উঠবে এএমসি। তখন আমাদের কি হয়? যে আমরা উত্তোলনের পরিমাণ এক্স নন রিনিউয়েবল রিসোর্সের উত্তোলনের পরিমাণ কমে কি হয়? ও এক্স ওয়ান। তার মানে কতটুকু কমে যায়? এক্স ওয়ান এক্স টু পরিমাণ এই নন রিনিউয়েবল বা অনবায়নযোগ্য সম্পদের আহরণ কমে যায়। তার মানে কি আমরা কি শিখলাম? যে এখানে শুধুমাত্র যদি মার্জিনাল এক্সট্রাকশন কস্টকে হিসাব করা হতো তাহলে কি হতো? যে আমরা উত্তোলন মানে বেশি বেশি সম্পদ এক্সট্রাকশন করতাম, উত্তোলন করতাম, এবং আমাদের সম্পদ তাড়াতাড়ি শেষ হয়ে যেত। যদি আমরা ইউজার কস্টকে হিসাব করি, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেওয়ার কথা চিন্তা করি, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কি এক্সট্রাকশনের পরিমাণ, নন রিনিউয়েবলের উত্তোলনের পরিমাণ কমে যায়। এই কমে যাওয়ার কারণে কি হয়? সম্পদটা আসলে আমরা আরেকটু বেশি দিন ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের ভারসাম্য বিন্দু কোথায় হলো? এ বিন্দুতে। কারণ কি? এ বিন্দুতে কি হয়েছে? আমাদের এএমসি ইকুয়াল পি হয়েছে। এটা যদি আমাদের পি ওয়ান আর এটা যদি পি টু হয়, তাহলে আমাদের এই বিন্দুতে কি হয়েছে? আমাদের এই বিন্দুতে পি ইকুয়াল এ এম সি হয়েছে। তার মানে এই বিন্দুটি হচ্ছে আমাদের কাম্য আহরণের বিন্দু। কারণ কি? এই বিন্দুর মাধ্যমে আমাদের কি নির্ধারণ হয়েছে? কাম্য আহরণ আমাদের কতটুকু হবে? এক্স নন রিনিউয়েবল রিসোর্সের ও এক্স ওয়ান,
এবং এর দাম নির্ধারণ হবে কোথায়? OP2, মানে দাম বেশি কিন্তু উত্তোলনের পরিমাণ কম। মানে উত্তোলনের পরিমাণ যখন বাড়ে তখন দাম কমে যায়, আর উত্তোলনের পরিমাণ কমে X2 থেকে X1 হলে পরে দাম বেড়ে P1 থেকে P2 হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এই যে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম যে আমি সেটা একটু রিভাইজ করি। আমরা প্রথমেই পড়েছি ন্যাচারাল রিসোর্স কি, তারপরে ন্যাচারাল রিসোর্সের প্রকারভেদ পড়েছি, তারপরে পড়েছি যে ন্যাচারাল রিসোর্স, নন রিনিউয়েবল রিসোর্স এবং নন রিনিউয়েবল রিসোর্সের মধ্যে পার্থক্য পড়েছি। তারপরে আমরা পড়লাম যে নন রিনিউয়েবল রিসোর্সের অপটিমাম এক্সট্রাকশন পাথ আমরা নির্ধারণ করেছি ম্যাথমেটিক্যালি। তারপরে আবার আমরা চিত্রের সাহায্যে দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের ক্লাসের উপস্থাপনা। আমি আশা করছি যে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং বাসায় আছো। খুব জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাইরে ঘোরাঘুরি করছো না এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। তার মানে কি, বাইরে গেলে আমাদের মাস্ক পরতে হবে অবশ্যই, আর আমাদের কি করতে হবে যে বারবার হাত ধুতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন, সবার মঙ্গল কামনা করে এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।